ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি 7টায় বাংলা। আগামীকাল থেকে চালু হচ্ছে দূরপাল্লা ট্রেন পরিষেবা। প্রতিদিন চলবে 200টি ট্রেন। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। অরিত্রিক, দেখো, এর আগে আমরা দেখেছি হচ্ছে গত 22শে মার্চ, যেদিন জনতা কারফিউ ছিল, সেদিনই ট্রেনের তরফ থেকে বিজ্ঞপ্তি জানানো হয় যে 15টি গাড়ি ছাড়া আপাতত আর কোনো ট্রেন চলবে না। লকডাউন উত্তরোত্তর বৃদ্ধির সঙ্গে এই প্রস্তাবে কিন্তু রাখা হচ্ছিল এবং সেটাই কিন্তু চলছিল। তার মাঝে আমরা দেখেছি শ্রমিক স্পেশাল ট্রেন চালু হতে এবং 15 জোড়া অর্থাৎ 30টি ট্রেন চালু হয়েছিল, যেগুলো দিল্লি থেকে বিভিন্ন শহরের মধ্যে সংযোগ স্থাপন করছিল। কিন্তু নিয়মিত টাইম টেবিল অনুযায়ী ট্রেন সেটা আগামী কালকেই কিন্তু ইন্ট্রোডিউস করতে চলেছে রেল, প্রায় 72 দিন পর। যেটা দেখা যাচ্ছে যে 200টি ট্রেন গোটা দেশ জুড়ে এই মুহূর্তে চলবে, 100 জোড়া ট্রেন। এবং তার মধ্যে এই রাজ্যেরও বেশ কিছু ট্রেন রয়েছে, তার মধ্যে পূর্বা এক্সপ্রেস রয়েছে দিল্লিগামী, এছাড়া ফলকনুমা রয়েছে, সেটা সেকেন্দ্রাবাদের দিকে যায়। রাজ্যের মধ্যে ট্রেন চলবে, পদাতিক এক্সপ্রেস উত্তরবঙ্গের দিকে যাবে, সেই ট্রেনও রয়েছে। যেটা রেল সূত্রে জানা যাচ্ছে, প্রথম দিন অর্থাৎ আগামী কালকের জন্য গোটা দেশে 1,45,000 যাত্রী তাদের টিকিট বুক করে ফেলেছেন। তারা প্রথম দিনেই জার্নি করবেন এবং এখনো পর্যন্ত গোটা জুন মাস মিলিয়ে যাত্রী সংখ্যা দাঁড়িয়েছে হচ্ছে 26 লাখ। বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে, যেমন আমরা বিমানের ক্ষেত্রে দেখি যে অনেকটা আগে পৌঁছতে হয় বিমান ধরতে গেলে, সেরকমই ট্রেনের যে টাইম তার 1.5 ঘন্টা আগে পৌঁছতে হবে। তার কারণ থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে বেশ কয়েক দফা স্ক্রিনিং এর পর তারপরে কিন্তু ট্রেনে উঠতে দেওয়া হবে। যদি কোনো রকম তাপমাত্রা, জ্বর থাকে, সিমটমস থাকে করোনার, তাহলে তাদের কিন্তু উঠতে দেওয়া হবে না। পাশাপাশি মাস্ক যেমন বাধ্যতামূলক করা হয়েছে, তেমনি লাইন দিয়ে ওঠার ক্ষেত্রে যে ফিজিক্যাল ডিস্টেন্সিং সেটাকেও মানতে বলা হচ্ছে এবং সার্বিকভাবে বেশ কয়েকটি নিয়মের মধ্যে দিয়ে ট্রেন পরিষেবা চলবে। তবে প্রথম দিনেই প্রায় 1.5 লাখের কাছাকাছি যাত্রী, যেটা প্রমাণ করে যে আমরা যেমন দেখেছিলাম যে খুব দ্রুত টিকিট বিক্রি হচ্ছিল এই স্পেশাল ট্রেন দিল্লি থেকে অন্যান্য শহরের মধ্যে, এক্ষেত্রেও তাই হয়েছে। এবং সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষ তাদের যেখানে রয়েছেন সেই জায়গা পরিবর্তন করতে চাইছেন এবং সেই নিয়ম মেনেই এই মুহূর্তে ট্রেনটা আগামী কাল থেকে চলবে। কালকে সকালবেলায় কিন্তু পূর্বা এক্সপ্রেস দিয়ে হাওড়া থেকে ট্রেন চলাচল চালু হবে, সন্ধ্যেবেলার দিকে শিয়ালদা থেকে ট্রেন চলাচল চালু হবে এবং নিয়মিত কিন্তু এই ট্রেন পরিষেবা আপাতত চলতে থাকবে। আগামী 10 দিনের মধ্যে আরো কিছু ট্রেন এই 200-র পাশাপাশি নামতে পারে, এমনটাই কিন্তু রেল সূত্রে খবর। শুভ্রজিৎ, ধন্যবাদ অরিত্রিক। আগামীকাল থেকে কোন কোন ট্রেন পরিষেবা চালু হচ্ছে এবং রেলের তরফে কি কি সুরক্ষা বিধি গ্রহণ করা হচ্ছে, যাত্রীদের তরফে কোন কোন সুরক্ষা বিধি মেনে চলা বাধ্যতামূলক, দেখুন। অন্তর্দেশীয় উড়ানের পর এবার দূরপাল্লা ট্রেন। 71 দিন পর নির্ধারিত সূচি মেনে গড়াতে চলেছে অন্যান্য ট্রেনের চাকা। এতদিন পর্যন্ত চলছিল কেবলমাত্র শ্রমিক স্পেশাল ট্রেন। সোমবার থেকে নির্ধারিত সূচি মেনে চালু হচ্ছে অন্যান্য ট্রেন। ভারতের অন্যতম ব্যস্ততম স্টেশন হাওড়াকে গত 70 দিন ঠিক এই চেহারাটা দেখতেই অভ্যস্ত হয়ে গিয়েছেন মানুষ। এই হাওড়া স্টেশন এখনও দরজা বন্ধ, ভেতরে একেবারে ধুধু ফাঁকা। কয়েকটি প্ল্যাটফর্মে কিছু ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তার অধিকাংশই গন্তব্য কারশেড। মাঝে মাঝে একটি দুটো ট্রেন চলছে, যেমনই দিল্লির স্পেশাল ট্রেন। খুব মাঝে মাঝে কয়েকটি শ্রমিক স্পেশাল ট্রেন এসছে, তার বাইরে হাওড়া স্টেশনে কোনোই ভূমিকা ছিল না। এখন মাঝে মাঝে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, টুকটাক কথা শোনা যাচ্ছে, কারণ 1 জুন থেকে কিছু প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন ফিরতে থাকছে। সোমবার বাংলা থেকে যে ট্রেনগুলি চলবে সেগুলি হলো পদাতিক এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস, মুম্বাই মেল, আহমেদাবাদ এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, মহানন্দা এক্সপ্রেস। তালিকায় রয়েছে কয়েকটি দুরন্ত এক্সপ্রেসও, সেগুলি হলো হাওড়া যশবন্তপুর ও শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। এছাড়া জনশতাব্দী এক্সপ্রেস চলবে হাওড়া ভুবনেশ্বর, হাওড়া পাটনা, হাওড়া উড়িষ্যার বারবিলের মধ্যে। বিমানের মতো এখানেও বেশ কিছু নিয়মাবলী চালু করেছে রেল মন্ত্রকের তরফে। জানানো হয়েছে যাত্রীদের 1.5 ঘন্টা আগে স্টেশনে পৌঁছতে হবে। টিকিট কনফার্ম হলে তবেই মিলবে স্টেশনে ঢোকার অনুমতি। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। মোবাইল ফোনে থাকতে হবে আরোগ্য সেতু অ্যাপ। দূরত্ব বিধি মেনে নির্দিষ্ট জায়গায় যাত্রীদের দাঁড়াতে হবে। সমস্ত যাত্রীর থার্মাল স্ক্রিনিং হবে। কোনো যাত্রীর করোনার উপসর্গ থাকলে ট্রেনে উঠতে দেওয়া হবে না। উপসর্গ থাকলে সেই যাত্রীর শারীরিক পরীক্ষা করবে রেলের মেডিকেল টিম। তারাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। एसओपी फॉर द पैसेंजर, क्योंकि इसमें इनिशियली पैसेंजर जो आएंगे इनको हमको स्क्रीन करके बैठाना होता है, तो पहले के आदेश से करीब 90 मिनट पहले इनको आना होगा। जिनको सिम्टोमेटिक है, 90 मिनट पहले इनको स्क्रीन करके बैठाना होगा। 90 मिनट पहले इनको आना होगा। 90 मिनट पहले इनको स्क्रीन करके बैठाना होगा। 90 मिनट पहले इनको आना 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 होगा
हम थर्मल स्क्रीनिंग में देखेंगे टेम्परेचर ज़्यादा है तो उसको डॉक्टर का हमारा एक यहाँ टीम रहेगा, उनके पास भेजेंगे, वो उसका फिर से जांच करेंगे और डिसाइड करेंगे जाने लायक है या नहीं। এই ট্রেনগুলিতে প্যান্ট্রি কার থাকলেও রান্না করা খাবার মিলবে না। আইআরসিটিসি জানিয়েছে ট্রেনে মিলবে পানীয় জল, চা, কফি, বিস্কুট, কেক, চিপস, রেডি টু ইট জাতীয় খাবার। প্ল্যাটফর্মে খোলা থাকবে ফুড প্লাজা, তবে সেখানে বসে খাওয়া যাবে না। সর্বত্রই নির্ধারিত দামে খাবার কিনতে হবে। কুকড ফুডে রান্না করতে গেলে যেগুলো হাতের সঙ্গে যেটা আমাদের একটা হাত দিয়ে রান্না করতে হয় সেটার থেকে অ্যাভয়েড করা যাবে। এটা অনেক বেশি হাইজিনিক হবে এবং আমার মনে হয় অ্যাট দিস স্টেজ কোভিড যাতে না ছড়িয়ে পড়ে সেটার দিকে একটা লক্ষ্য থাকবে আমাদের। রেল সূত্রে খবর, এই ট্রেনগুলি পূর্ব নির্ধারিত স্টেশনগুলিতে দাঁড়াবে। ইতিমধ্যেই অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়াও হাওড়া, শিয়ালদা ও কলকাতা স্টেশনে কাউন্টার খোলা রয়েছে। টিকিট কাটার সময়সীমা বাড়িয়ে 4 মাস করা হয়েছে। প্রথম দফা লকডাউন শুরুর আগে গত 22শে মার্চ থেকে বন্ধ রেল চলাচল। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। জট কাটল না পুরোপুরি, কাল রাস্তায় নামছে না অধিকাংশ বেসরকারি বাস। ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় অধিকাংশ মালিক, মাত্র একাংশই বাস নামানোর পক্ষে। সবার শুনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় বাস চালানো সম্ভব নয়, দীর্ঘ আলোচনার পর জানিয়ে দিল অধিকাংশ বেসরকারি বাস মালিক সংগঠন। যদিও কিছু বেসরকারি বাস সংগঠন জানিয়েছে লোকসান হলেও আগের ভাড়াতেই রাস্তায় বাস নামাবেন তারা। ফলে এই পরিস্থিতিতে রাস্তায় কবে থেকে পর্যাপ্ত বেসরকারি বাসে দেখা মিলবে সেই প্রশ্নের উত্তর অধরাই থেকে গেল। এর আগে রাজ্য সরকার জানিয়েছিল কন্টেনমেন্ট জোনের বাইরে সর্বোচ্চ 20 জন যাত্রী নিয়ে বাস চালানো যাবে, কিন্তু ভাড়া বৃদ্ধি নিয়ে দেখা দেওয়া জটিলতার জেরে রাস্তায় নামেনি বেসরকারি বাস। গত শুক্রবার মুখ্যমন্ত্রী জানান 20 জন নয়, সমস্ত আসনে যাত্রী নিয়ে চলবে বাস, তবে বাসে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। সিট আছে, সিটে বসুক, তাতে হয়তো সংখ্যাটা একটু বাড়বে, এটাই একটু একটু করে বাড়ুক। দাঁড়িয়ে এখনই আমরা কাউকে অ্যালাউ করছি না, দয়া করে দাঁড়িয়ে নেবেন না। এরপরে বৈঠকে বসে বেসরকারি বাস অ্যাসোসিয়েশনগুলি। রবিবার দুটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে আগের ভাড়ায় বাস চালাতে পারবে না তারা। সংগঠনের আধিকারিকদের দাবি সরকার নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে আলোচনা করুক। বাস চালানোর আয় এবং ব্যয়ের যে সমতাটা আসবে, তাহলে তার ততটা পর্যন্ত গাড়ি চালানোর কোনো রকম সম্ভাবনা নেই। এই যাত্রী নিয়ে গাড়ি চালাতে গেলে আমাদের কতটুকু ভাড়া হওয়া উচিত, তাহলে আমরা কি এই পরিষেবা দিতে পারবো কি পারবো না, কমিটি রিপোর্ট দিক। রাজ্য সরকারের ব্যর্থতা হবে এখানটায়, কোনো ব্যক্তির ব্যর্থতা না, কোনো পলিসির ব্যর্থতা। গাড়ি চালিয়ে আয় ব্যয়ের সামঞ্জস্যটা আমাদের দেখিয়ে দিক এবং ভাড়ার কোনো বিকল্প নেই। স্ট্যান্ডিং না হলে পরে এই 7 টাকা 8 টাকা যখন ভাড়া নির্ধারিত হয় তখন স্ট্যান্ডিং দেখেই হয়, সিটিংয়ের ওপরে হয় না। গভর্নমেন্ট বাস E1 যাদবপুর থেকে চলে, নন এসি গাড়ি, তার ভাড়া কিন্তু 20 টাকা। তা আমি 7 টাকা 8 টাকাতে কি করে গাড়ি চালিয়ে প্রফিটেবল হবে? এরই মধ্যে একটি সংগঠন জানিয়েছে লোকসান হলেও অল্প সংখ্যক রুটে বাস চালাবে তারা। আগামীকাল থেকে হাওড়া, কলকাতা সহ রাজ্যের আরও বেশি করে জেলাগুলিতে কিছু কিছু রুটে কয়েকটি করে বাস পরিষেবা শুরু করব পরীক্ষামূলকভাবে, এবং যাত্রী সংখ্যার নিরিখে পর্যায়ক্রমিকভাবে তার বাসের সংখ্যাটাও বৃদ্ধি পাবে। এই মুহূর্তে কলকাতায় বেসরকারি বাসের সর্বনিম্ন ভাড়া 7 টাকা, মিনি বাসের 8 টাকা। বেসরকারি বাস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে আগামী মঙ্গলবার ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে পরিবহন দপ্তরে ডেপুটেশন দেবেন তারা। সেই কপি পাঠানো হবে মুখ্যমন্ত্রীর দপ্তরেও। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানোতর। প্রাইভেট বাস মালিকরা বেঁকে বসে আছে, বাস চালাবে না, কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেছিলেন প্রাইভেট বাস না চলেও সরকারি বাস চলবে। এই কদিন কটা সরকারি বাস আপনারা রাস্তায় চোখে দেখেছেন? তার মানে সরকারি বাসও নেই, এবং কাল থেকে প্রাইভেট বাসও থাকবে না, গুটি কয়েক সরকারি বাস থাকবে। তো এই লোকেরা আসবে কি করে? বাস তো সরকারি বাস চালানো হচ্ছে, এখানে বেসরকারি বাস এখনো মালিকরা চালাতে রাজি হচ্ছেন না। সরকার তাদের বোঝাবার চেষ্টা করছেন, নইলে এরপরে কড়া ব্যবস্থা নিয়ে বেসরকারি বাসও চালাতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে ভাড়া পুনর্বিন্যাসের দাবি ছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে চিঠি দিয়েছিল বাস মালিক সংগঠনগুলো বেশ কয়েকটি দাবি জানিয়ে। তাদের অভিযোগ সেই চিঠিরও জবাব আসেনি। তার ফলে আগামীকাল থেকে কলকাতা, হাওড়া ও শহরতলিতে অধিকাংশ বাস ও মিনিবাসই পথে নামবে না। একটি সংগঠন বাস চালাতে রাজি হলেও সেই সংখ্যা নেহাতি কম বলেই মনে করছেন বাস মালিক সংগঠনগুলো। ক্যামেরায় মৃন্ময় চক্রবর্তীর সঙ্গে অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।
জুলাইতেই কি মাধ্যমিকের ফল প্রকাশের তৎপরতায় পরীক্ষকদের জরুরি নির্দেশ, পরীক্ষকদের 48 ঘন্টার মধ্যে জমা দিতে হবে নম্বর। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এ বিষয়ে। কৃষ্ণেন্দু, প্রায় 10 লক্ষের বেশি মাধ্যমিক পরীক্ষার্থীদের মনে এই প্রশ্ন বারবার উকি দিয়েছে যে ফল প্রকাশ কবে হবে। জুলাইতেই হবে, তার সম্ভাবনা কতটা উজ্জ্বল বলে মনে হচ্ছে? দেখো, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ তথ্য যে জুলাই মাসের 15 তারিখের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। এমনিতেই মে মাসের শেষ দিকে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়ে যায়। তুমি জানো যে এবার ব্যতিক্রমী বছর এবং করোনার জন্য এবং লকডাউনের জন্য এই যে ফল প্রক্রিয়া বা ফল প্রকাশের যে প্রক্রিয়া তা থমকে ছিল। এটাও জানো যে মাধ্যমিকের পরীক্ষা এমনিতে 18ই ফেব্রুয়ারি থেকে 27শে ফেব্রুয়ারি হয়েছিল, যেটা লকডাউনের আগে। আজকে রবিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এক জরুরি নির্দেশিকা জারি করেছেন, বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলা হয়েছে যে সমস্ত পরীক্ষক যারা নম্বর এখনো জমা দেননি তারা 48 ঘন্টার মধ্যে প্রধান পরীক্ষকদের কাছে সেই নম্বর জমা দিতে হবে, এবং যে সমস্ত প্রধান পরীক্ষক নম্বর জমা দিচ্ছেন না বা দেননি তার 48 ঘন্টার মধ্যে পর্ষদে সেই নম্বর জমা দিতে হবে। এই অতি যে আর্জেন্ট বলে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে তার মূল কারণই হচ্ছে যে পর্ষদ সূত্রে খবর যে ইতিমধ্যে 90% নম্বর জমা পড়ে গেলেও 10% নম্বর এখনো জমা পড়েনি। লকডাউনের আগেই 17% নম্বর জমা পড়ে গিয়েছিল, কিন্তু তারপর লকডাউনের জেরে দীর্ঘদিন থমকে গিয়েছিল মাধ্যমিকের ফল প্রকাশের প্রক্রিয়া। তারপর 1 মে থেকে আবার চালু হয়েছিল। 90% নম্বর জমা পড়লেও এখনো পর্যন্ত 10% নম্বর জমা পড়ছে না, এবং যার ফলে ফল প্রকাশে বিলম্ব হচ্ছে। মাধ্যমিকে তুমিই বলছিলে 10 লক্ষের বেশি পরীক্ষার্থী, 72 লক্ষ উত্তরপত্র, সেই 72 লক্ষ উত্তরপত্র মূল্যায়ন শেষ হয়ে গেছে এবং ইতিমধ্যে 90% নম্বর জমা পড়লেও 7,20,000 নম্বর এখনো জমা পড়েনি। এই অবস্থায় মধ্যশিক্ষা পর্ষদ আজকে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে পরীক্ষকদের নম্বর জমা দিতে হবে প্রধান পরীক্ষকদের কাছে, এবং তার 48 ঘন্টার মধ্যে সেই নম্বর পর্ষদে জমা দিতে হবে। যেটা পর্ষদ সূত্রে খবর যে এই কয়েকটা নম্বর জমা পড়ার জন্য জমা না পড়ার জন্য এখনো পর্যন্ত ফল প্রকাশে বিলম্ব দেখা দিচ্ছে, এবং জুলাই মাসের 15 তারিখের মধ্যেই ফল প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ, এবং সেই তৎপরতার জন্যই এই মধ্যশিক্ষা পর্ষদের রবিবার দিনেও এই জরুরি বিজ্ঞপ্তি। ধন্যবাদ কৃষ্ণেন্দু। 30শে জুন পর্যন্ত বন্ধ কলেজ বিশ্ববিদ্যালয়, রাজ্যের সমস্ত স্কুল বন্ধ 30শে জুন পর্যন্ত। শিক্ষা সংক্রান্ত সমস্ত বিভাগ 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে জানালেন শিক্ষামন্ত্রী। আমরা ইতিমধ্যেই শিক্ষা দপ্তর, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে সেই নির্দেশিকা মেনে রাজ্যের সমস্ত স্কুলগুলি 30শে জুন পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্ষদ যেটা আছে তারা মিটিং করে অনুরোধ করেছে সরকারকে যে তারাও চায় 30শে পর্যন্ত যাতে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে আগে বন্ধ ছিল 10 তারিখ পর্যন্ত, সেইটাকে তারা 30 তারিখ পর্যন্ত নিয়ে যেতে চায়। আমাদের কাছে পরীক্ষাটা যেমন ভাবনা, তেমনি আবার স্বাস্থ্য বাঁচা, ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা, অভিভাবক, শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের তাদের স্বাস্থ্যবিধি মেনে চলা, সে ব্যাপার নিয়েও করেছি। এই যে পরীক্ষা যবেই হোক যখনই হোক মাস্ক তাদের পরতে হবে, দূরত্ব বিধি মানতে হবে, স্যানিটাইজেশন করতে হবে, 3টে জিনিস অবশ্যই করতে হবে, এবং যে পেন দিয়ে তারা লিখবে সেই পেনটা তাদেরই থাকবে, এটা আরেকজনকে দেয়া যাবে না। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কাঁথি, ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের ফর্ম বিলি ঘিরে সংঘর্ষে আহত 4 জন বিজেপি কর্মী। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। আমি এটাই ঋত্বিক তোমার থেকে জানতে চাইবো, ফর্ম বিলি ঘিরে সংঘর্ষে গোটা ঘটনা গড়ালো কিভাবে? দেখো, যেটা হচ্ছে যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই যে কাঁথি 2 নম্বর ব্লকের ধোবাবেড়িয়া অঞ্চল, এই অঞ্চলে যে 20,000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে বাড়ি ঘর ভেঙে গেলে তার সাহায্য স্বরূপ পাওয়া যাবে, তার জন্য একটি ফর্ম ফিল আপ হচ্ছে, এবং এই ফর্ম ফিল আপকে ঘিরেই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। কারণ বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এই ফর্মে তৃণমূল রীতিমতন কারচুপি করছে এবং তাদের লোকজনের নাম বাদ দিয়ে দিচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে, বরঞ্চ তাদের দাবি
করা হয়েছে যে সমস্ত মানুষকেই ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, সেই জায়গায় সার্ভে করে দেখা হবে যারা প্রকৃত পাঠক তাদেরকেই দেওয়া হবে এই অর্থ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে এবং দুই পক্ষের মধ্যে অবশেষে হাতাহাতিতে গড়ায়। এই ঘটনায় এখনো পর্যন্ত 4 বিজেপি কর্মী আহত হয়েছে বলে বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে। যদিও তৃণমূল বলছে যে এরকম তৃণমূলের দাবি হচ্ছে এরকম কোনো ঘটনার সঙ্গে তাদের কেউ বা তারা কেউ জড়িত নয়, বরঞ্চ সে জায়গায় স্বতঃস্ফূর্তভাবে সবাইকেই ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়েছে। সুব্রজিৎ, ধন্যবাদ ঋত্বিক। 11 দিন পর উম্পুনে তছনছ দক্ষিণ 24 পরগনায় নামলো সেনা। গাছ কাটা, বিদ্যুতের খুঁটি সরানোর পাশাপাশি করবে পুনর্গঠনের কাজ। বাগদায় বিদ্যুৎ, জলের দাবিতে অবরোধ। শ্যামপুরে ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে বিরোধীরা। ঘূর্ণিঝড় উম্পুনের তাণ্ডবের পর কেটে গিয়েছে 11 দিন। দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত এলাকার বহু জায়গায় এখনো পড়ে রয়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। রবিবার থেকে এই এলাকাগুলিতে পুনর্গঠনের কাজে নামলো সেনা। জেলা প্রশাসন সূত্রে খবর, মোট 2 কলাম সেনা নামানো হয়েছে। রবিবার নামখানা ও বকখালিতে 1 কলাম সেনা নামে। নামখানায় সেনা জওয়ানরা দারিকনগর গ্রামীণ হাসপাতাল চত্বরে ভেঙে পড়া গাছ কেটে সরিয়ে দেন। ব্লকের অন্যান্য জায়গাতেও গাছ কেটে এলাকা পরিষ্কারের কাজ করেন তারা। নামখানার পাশাপাশি বকখালিতেও ভাঙা গাছ ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ করছে সেনা। আমরা মোটামুটিভাবে আমাদের যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা আছে, বিশেষ করে এখনো পর্যন্ত যে সমস্ত সরকারি বিল্ডিংগুলো আছে বা রাস্তাঘাটে যেখানে ইলেকট্রিক পোস্ট পড়ে আছে, আমাদের বিদ্যুতের সমস্যা হচ্ছে, সেই জায়গাগুলোতে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে নিয়েছি এবং তাদেরকে এখন 2টো টিমে ভাগ হয়ে তারা নামখানাতে কাজটা করছেন। অন্যদিকে গোসাবা ও বাসন্তীর উম্পুন বিধ্বস্ত এলাকা এদিন ঘুরে দেখেন সেনা অফিসার ও জওয়ানরা। সোমবার থেকে এই এলাকায় পুনর্গঠনের কাজ করবে সেনা। সূত্রের খবর, ভেঙে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটি সরানোর পাশাপাশি বাঁধ মেরামতির কাজও করবেন জওয়ানরা। ঘূর্ণিঝড়ের পর উত্তর 24 পরগনার বাগদায় দুর্ভোগ অব্যাহত। অভিযোগ, এখনো বিস্তীর্ণ এলাকায় আসেনি বিদ্যুৎ, মিলছে না পানীয় জল। এই অবস্থায় এদিন বাগদায় রাজ্য সড়ক অবরোধ করেন ভুক্তভোগীরা। প্রশাসনের আশ্বাস পেয়ে প্রায় 40 মিনিট পর অবরোধ উঠে যায়। গ্রামে তো পোল ভেঙে গেছে প্রচুর পরিমাণে, ওইখানে আপনার কারেন্ট দেয়া হচ্ছে না, জনগণের খুবই অসুবিধা হচ্ছে। জল ঠিক আছে, জলে অসুবিধা নেই। অন্যদিকে এদিন হাওড়া শ্যামপুরে উম্পুন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে বাম কংগ্রেসের প্রতিনিধি দল। ত্রাণ নিয়ে অভিযোগ করেন এলাকার বাসিন্দারা। এই তো একটা খালি তিরপল ওই উনারা সব দিহিলা, থাকছেন কি করে? ওই তিরপলটা ঘেরে অথেই কোনো রকম আছি। অনেক কষ্টতে দিন কাটতেছে। আমার তো 4টে ছেলে, আমরা 2-6 জন, তো খুব অসুবিধাই হচ্ছে। অত্যার বাড়িতে ছেলেরা রয়েছে। বিষয়টি নিয়ে সরব হন বিরোধীরা। যারা এখানে স্থানীয় প্রশাসন আছে তারা তো গোড়া থেকে দেখছে এটাকে ইগনোর করছে। এই প্রাকৃতিক বিপর্যয় তো মুখ্যমন্ত্রীর কোনো হাতে নেই, কিন্তু বিপর্যয় হওয়ার পর মোকাবিলা করার জন্য মুখ্যমন্ত্রী করণীয় অনেক কিছু আছে, তার দপ্তরে, তার দলে, তার স্থানীয় প্রশাসনে, কিন্তু তারা নির্বিকার, তারা কোনো কাজই করছে না, চুপচাপ বসে আছেন। দুর্গতি হবার পর সেই মানুষকে পঞ্চায়েত কি ব্লক কি প্রশাসন তারা তো দেখবে, লিস্ট তো হবে। বাড়ির পর বাড়ি, বাড়ির পর বাড়ি, টালি, অ্যাসবেস্টাস, টিন ক্ষতি হয়েছে। এখন আমরা বলবো দলমত নির্বিশেষে ত্রাণের ক্ষেত্রে সবার পাশে সরকার দাঁড়াক। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে শাসক শিবিরও। প্রথম কথা হচ্ছে, আজকে নিয়ে প্রায় 12 দিনে পড়লো আমফান ঝড়, এদেরকে কোনো জায়গায় দেখা যায়নি। এখন ঘোলা জলে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা মামাটি মানুষের সরকার, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের পাশে সর্বদা ছিলাম, আছি, থাকবো। কবে স্বাভাবিক হবে পরিস্থিতি, কবে আবার সবকিছু চলবে আগের মতো, প্রশ্ন ভুক্তভোগীদের। এবিপি আনন্দ।